আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবা সহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার, খরচ কমাতে মোটা চাল খাবার পরামর্শ খাদ্য উপদেষ্টা। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, আগামী মাসে আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না, দাবি বিএনপির। সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান। এবং রোম থেকে আসা ফ্লাইটে বিস্ফোরক পাওয়া যায়নি, তল্লাশির পর জানালেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বোমাতঙ্কের গুজব ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ তালিকায় রয়েছে ফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ সহ আরও বেশ কয়েকটি পণ্য। এ সংক্রান্ত 4টি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এনবিআর এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবায় দাম বাড়বে না। তরিক ইসলামের রিপোর্ট। এ মাসে 9 জানুয়ারি বেশ কিছু পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধে বৃহত্তর স্বার্থে বর্ধিত ভ্যাটের হার ও শুল্ক প্রত্যাহার করে 4টি নতুন প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা সেবাকে সহজ করার লক্ষ্যে ওষুধ শিল্পের উপর ব্যবসায়িক পর 2.4% রাখা হয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে বাড়বে না ঔষধের দাম। মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখাতে ভোক্তাদের খরচ বাড়বে না। একই সাথে প্রত্যাহার করা হয়েছে হোটেল রেস্টুরেন্টের সকল খাবারের উপর আরোপিত ভ্যাট। আগের দামেই রেস্টুরেন্টে খাবার গ্রহণ করতে পারবেন ভোজন রসিকরা। ভ্যাট প্রত্যাহার করা হয়েছে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের উপর। একইভাবে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডে তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের উপর 15% থেকে কমিয়ে 10% নির্ধারণ করেছে এনবিআর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দাম বেড়ে যাওয়ায় মোটা চাল খাবার পরামর্শ দিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কিংবা মহার্ঘ ভাতার জন্য নয়, আগের সরকারের দেনা মেটাতেই ভ্যাট বাড়ানো হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। চাল চক্রে পড়েছে অন্তর্বর্তী সরকার। ভরা মৌসুমে দাম লাগাম ছাড়া কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। মধ্যবিত্তের মাঝারি চালই বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা কেজি দরে। সরকার বলছে, এই মুহূর্তে চালের মজুদ আছে প্রায় 9 লাখ টন। তাহলে দাম কেন বাড়ছে সেই প্রশ্নের উত্তর নেই। এমন অবস্থায় সামর্থ্য না থাকলে মোটা চাল খাওয়ার পরামর্শ দেন খাদ্য উপদেষ্টা। এখন 80 টাকাতে কেজিতে যিনি এফোর্ড করতে পারবেন তিনি খাবেন। আমরা চেষ্টা করবো যাতে এটাও কমে। 80 টাকাতে যদি মধ্যবিত্তে ধরেন তাহলে আপনাকে আমি উচ্চবিত্ত ধরবো। 55 মোটা চালটাই আমরা মেইন টার্গেট রাখি, যাতে এটাকে অন্ততপক্ষে স্টেবল রাখা যায় বা কমানো যায়। বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমদানি পাইপলাইনে থাকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্র মানে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশ। কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম এবং সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। বিভিন্ন দেশের পার্টি, হয়তো সিঙ্গাপুর বেস কোম্পানি অথবা বাংলাদেশ বেস কোম্পানি বা ইন্ডিয়া বেস পাচ্ছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের দেনার ফাঁদে পড়েছে অন্তর্বর্তী সরকার, তাই বাধ্য হয়ে ভ্যাট বাড়াতে হয়েছে। এটা মোটেও ঠিক, এটা কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাত আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করো,
ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF এ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব, বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম, আমরা যখন আসি $135 মিলিয়ন আপনার এলএনজির বিল পাওনা ছিল, উই হ্যাভ পেড ইট ব্যাক। এখন ওরা বলছে আবার $1 মিলিয়ন দেবে। গমের শিপ ইস্যুতে আসার অ্যাম্বাসাডার তুমি টাকা দিচ্ছ না। আপনারা যদি হিস্টোরিক্যাল দিতে দেখবেন, ওই সময় এই ছিল, এখন খারাপ হচ্ছে। পাশাপাশি সরকারের ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটি চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাই এ সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আসিয়ান নেতাদের সাথে আয়োজিত এক বৈঠকে প্রফেসর ইউনূস অর্থনীতির উন্নতির জন্য তরুণদের সামনে নিয়ে আসার প্রতি গুরুত্ব আরোপ করেন। এর আগে এক সাইডলাইন বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজতের সাথে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে গণতান্ত্রিক উত্তরণে জার্মানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানান চ্যান্সেলর। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে তারা। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না। আরো জানাচ্ছেন মইনুল আহসান। দেশের সবশেষ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সমমনা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা, যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি, এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সাথে সে দেশের সম্পর্কের খুব একটা হেরফের হবে না। আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী। আমি তারপরেও মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। এদিকে দীর্ঘদিন পর দেশে ফেরা বিএনপি নেতা আবেদ রাজাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ আর গ্রহণ করবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা, তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা। লন্ডন ক্লিনিক হাসপাতালকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া সুচিকিৎসা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে রয়েছে। খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার ব্যাপারে পরবর্তীতে কোন পদ্ধতি নেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টগুলো পর্যালোচনা চলছে।
বর্তমানে ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এখানে গত 8 তারিখ থেকে ভর্তি আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে। চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বোমার বিষয়ে মেসেজ পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিক অবস্থায় বিজনেস ক্লাসের দুটি ব্যাগেজকে সন্দেহ করা হয়েছিল বলেও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে বুধবার ভোর 4টার দিকে পাকিস্তানি একটি নাম্বার থেকে বোমার বিষয়ে তথ্য পাওয়া যায়। মেসেজে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটে 2 যাত্রীর ব্যাগে বোমা রয়েছে। ওই নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও আর কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার টিম যাত্রীদের নিরাপত্তায় কাজ শুরু করে। টার্মিনাল 2 এর সামনে বোমা আতঙ্কের খবরে যাত্রীদের স্বজনরা অপেক্ষা করছিলেন। কি যে একটা অবস্থায় আছি, অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত বের হয়নি। বললো যে ভাই কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন না। আকাশে কয়েকবার ঘুরে ফ্লাইটটি সকাল 9:20 অবতরণ করে। বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হ্যান্ড লাগেজ রেখে দ্রুত 250 যাত্রী ও কেবিন ক্রুদের নামানো হয়। যাত্রীদের টার্মিনালে রেখে বিমানের ভেতরে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনী। প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর যাত্রীরা বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে বের হতে পারেন। বোম ছিল না, সাম ইলেকট্রনিক্স ডিভাইস ছিল যেটা সাসপেক্টেড। যে অবস্থায় ওই চেক ইন মানে অবস্থা আমরা অনেক আমাদের অনেক অসুস্থ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হুমকি পাওয়া ফ্লাইটে কিছুই পাওয়া যায়নি। উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ, তো আমরা এই ধরনের যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম, স্ক্যানিং এ ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে। এই বোমা হুমকির আড়ালে অন্য কোনো নাশকতার ফাঁদ পেতেছিল কিনা দুষ্কৃতিকারীরা, সেজন্য পুরো বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানান তিনি। যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রজেক্টে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট, অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে। নামহীন এই অপারেশনে কোনো ছন্দপতন হয়নি বলেও দাবি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাই নাই। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। যারা বোমাতঙ্ক ছড়িয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মিথ্যা সংবাদ ঠেকাতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। রাজধানী খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন জরুরি। এরকম যে মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিব। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। এই আদালতে এখতিয়ার চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। গুমের মামলাও এই ট্রাইব্যুনালে চলবে বলে আদেশে বলা হয়েছে। এ সময় বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার চ্যালেঞ্জ করে গত 20 নভেম্বর আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
অধ্যাদেশ দিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধনের বৈধতাও চ্যালেঞ্জ করা হয় আবেদনে। এছাড়া মামলা থেকে অব্যাহতি চান জিয়াউল হাসান। সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে বুধবার আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয়ে নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, আপনি চাইলে সেখানে যেতে পারেন। এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে, সেটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে। পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা, আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যেয়ে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কিভাবে রিলিজ করবে? আমাদের এই আইনে গুম শব্দটা আগে যদি নাও থেকে থাকে, যেহেতু এটা রোম স্ট্যাটিউটে ছিল, সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। এই বিষয়টা আদালত ক্লিয়ার করেছে। আদেশের কপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জিয়াউল হাসানের আইনজীবী। যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এদিকে বিদেশে বসে দেশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা এই ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছি। ট্রাইব্যুনালের আদেশের পরও কিভাবে অনলাইনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার হচ্ছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ মাধ্যমে সাধারণ মানুষ যেন হেনস্থার শিকার না হয় সেজন্য দায়িত্বশীল সব পক্ষের সাথে আলোচনা করে খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব। পুরনো আইনের 9টি ধারা রহিত করায় 90 থেকে 95% মামলা বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি। আগারগাঁওয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 খসড়া নিয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। গত নভেম্বরে সাইবার সুরক্ষা আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। এরপর নতুন অধ্যাদেশ তৈরির কাজ শুরু হয়। অধ্যাদেশের খসড়ার খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় ব্রিফিংয়ে। এতে মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার বলেন, অধ্যাদেশে বিতর্কিত 9টি ধারা বাতিল করা হয়েছে। গণমাধ্যম সহ সকল পেশাজীবীদের অধিকার সুরক্ষিত করা হয়েছে। এই আইন বাংলাদেশের পেশাজীবীদের, যে কোনো ধরনের পেশাজীবী হোক, গণমাধ্যম, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য যে কারো বিরুদ্ধে কোনো নিপীড়নমূলক বিধিবিধান বা কালাকানুন প্রস্তাব করেনি। সুতরাং এই আইনের যে সুরক্ষা, এই সুরক্ষা বাংলাদেশের সব পেশাজীবীদের জন্য নিশ্চিত করা হয়েছে বলেই আমি মনে করি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হ্যাকিং টুল, সফটওয়্যার, মলওয়্যার অধ্যাদেশের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। বিগত সময়ে যে আইনের কাঠামো ছিল, সেখানে ধারণাটা এমনভাবে ছিল যে ব্যক্তিমাত্র শুধুমাত্র অপরাধ করতে পারবেন। আমরা এই আইনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বিভিন্ন সফটওয়্যার টুল এবং ম্যালওয়্যার এজেন্সি ভবিষ্যতে কিভাবে সাইবার স্পেসে আক্রমণ এবং হ্যাকিং করতে পারে সেই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসেছি। জনসাধারণ যেন নিগ্রহের শিকার না হয় সেভাবে অধ্যাদেশ তৈরি করা হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এই অধ্যাদেশটিও যাতে কোনোভাবে আগের অধ্যাদেশের আদলে কোনোভাবে মানুষ নিগ্রহের শিকার না হয় সেই বিষয়টি সার্বিকভাবে বিবেচনায় আনা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও আইন প্রয়োগের চর্চা পরিবর্তন করতে না পারলে আইনের অপপ্রয়োগ রোধ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পানি সরবরাহে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী সংস্থার মধ্যে দূরত্ব নিরসন করা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। নিরাপদ পানি ব্যবস্থাপনায় নানা অনিয়ম দূর করার পাশাপাশি নাগরিক সমাজকেও সচেতন হবার পরামর্শ দেন তিনি। সেমিনারে এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস.এম.এ. রশিদ বলেন, জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের ব্যবস্থা থাকবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে পানামা। দেশটির প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের বরাবর চিঠি দিয়ে এই অভিযোগ জানান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খাল দখল সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ট্রাম্প সই করায় 24 ঘন্টার মধ্যে এই পদক্ষেপ নেয় দেশটি। শপথ নিয়েই পানামা খাল দখলে লিখিত আদেশ দেন ট্রাম্প। পানামার প্রেসিডেন্ট এই বিষয়টি জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর অঙ্গ সংস্থা নিরাপত্তা পরিষদের উত্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করেছেন। চিঠিতে মুলিনো রেফারেন্স হিসেবে জাতিসংঘ সনদের কথা উল্লেখ করেছেন। এই অনুচ্ছেদে জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র অপর সদস্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে হুমকি ধামকি বা বল প্রয়োগ করতে পারবে না। পানামা ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত। মিশরের সুয়েজ খালের পর পানামা খাল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ। এবার পার্টেক্স খেলা খবর। খুলনা টাইগার্সকে 7 রানে হারিয়ে চলতি বিপিএলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রইল ফরচুন বরিশাল। চট্টগ্রামে 168 রানের টার্গেটে নেমে দলের 6 রানেই ইমরুল কায়েসের উইকেট হারায় খুলনা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে 59 এবং চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে নিয়ে মোহাম্মদ নাইম 55 রান যোগ করে জয়ের সম্ভাবনা এগিয়ে তোলেন। 59 বলে 77 রান করা নাইমের বিদায়ে তা হয়নি। 6 উইকেটে 160 রানে থামে তারা। এর আগে দলের 1 রানে তামিম ইকবাল ও ডেভিড মালানের উইকেট হারালেও মাহমুদুল্লাহ রিয়াদের 50-তে ঘুরে দাঁড়ায় ফরচুন বরিশাল। আর শেষ দিকে রিশাদ হোসেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে 9 উইকেটে 167 রানের পুঁজি পায় তামিম ইকবালের দল। মাহমুদুল্লাহ 45 বলে 50 এবং রিশাদ 19 বলে 39 রান সংগ্রহ করেন। খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 35 রানে 3 উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। দিনের অপর খেলায় চিটাগং কিংসকে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবাসহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার, খরচ কমাতে মোটা চাল খাবার পরামর্শ খাদ্য উপদেষ্টার। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। আগামী মাসে আরব আমিরাতের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না, দাবি বিএনপি। সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান। এবং রোম থেকে আসা ফ্লাইটে বিস্ফোরক পাওয়া যায়নি, তল্লাশি পর জানালো এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বোমাতঙ্কের গুজব ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।